গতকাল একটা ভিডিও সামনে এসছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিহারে প্রায় 150 মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তা আদালতের নির্দেশে বিশাল পুলিশ বাহিনী গিয়ে এই বাড়িগুলো ভেঙে দিয়েছে। তা মানুষের আর্তনাদ, কান্না এ সমস্ত আছে। তার মাঝখানেই অনেকে মিম বানিয়েছে যে 10,000 টাকা নিয়ে এনডিএকে ক্ষমতায় নিয়ে এসছো, মোদিজির শরিকদের ক্ষমতায় এনেছো, সেই জন্য তোমাদের এই দুর্দশা। যাই হোক, মোদি আসার আগে ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে এইভাবে বুলডোজারের যে শাসন, সেটা আমরা অতীতে যারা অনেক দিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত সেভাবে আমরা দেখিনি। হ্যাঁ, শহরাঞ্চলের ফুটপাত দখলমুক্ত করা এ সমস্ত ব্যাপার বিভিন্ন শহরে ঘটেছে, কিন্তু বুলডোজার নিয়ে গিয়ে বাড়ি টাড়ি ভেঙে দেওয়া, উচ্ছেদ করা। এবং আমি একটা জিনিস বুঝি না যে এই সরকারের মালিককে, আমাদের সংবিধান অনুযায়ী সরকারের মালিক হচ্ছে জনগণ। কি বড় ভারী ভারী কথাবার্তা আছে, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের সরকারের মালিক হচ্ছে জনগণ, আর সরকার সেই মালিকের বাড়িগুলো ভেঙে দিচ্ছে আদালতের নির্দেশে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি, করা হলো না আর কি। এটা কি করে হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে? আমাদের সংবাদ মিডিয়াতে দেখি আমাদের নাকি গণতন্ত্রের, সারা বিশ্বের মধ্যে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। এটা গণতন্ত্র? মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে তার পুনর্বাসন না দিয়ে, পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে মানুষ। এমন ঘটনা কাশ্মীরেও ঘটেছে। একজন সাংবাদিকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তার প্রতিবেশী জায়গা দান করেছে, তার দখলমুক্ত করা হচ্ছে, বলা হচ্ছে দখলমুক্ত করা হচ্ছে, তার প্রতিবেশী তাকে জায়গা দিয়েছে, এটাও নিউজ হয়েছে। এটা সরকারের কাছ থেকে, সরকারকে যারা নির্বাচিত করে সেই জনগণের প্রাপ্য। আমাদের দেশের আদালতের বিভিন্ন রায় সম্পর্কে বিভিন্ন বিতর্ক রয়েছে। আদালত নাকি তার কাছে যে প্রেজেন্টেশন থাকে, সওয়াল থাকে অ্যাডভোকেটদের, উকিলদের তরফ থেকে, তার উপর ভিত্তি করে রায় দেন। তার কাছে যে তথ্য প্রমাণগুলো হাজির করা হয়, কিন্তু রায় দেওয়ার সময় আমাদের বিচারকরা একবারও ভেবে দেখেন না সেই রায়ের সঙ্গে যুক্ত করা উচিত যে উচ্ছেদ হবে, কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ হবে। আর একটা নিউজ আছে, এশিয়ার অন্যতম বৃহৎ বস্তি এলাকা মুম্বাইয়ের ধারাবি বস্তি, প্রায় 2.3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ধারাবি বস্তি রয়েছে। তো এই ধারাবি বস্তি, এর আগের সরকার, মহারাষ্ট্রের আগের সরকার পরিকল্পনা করেছিল এই ধারাবি বস্তিতে একটা টাউনশিপ গড়ে তুলবে। সেই টাউনশিপ গড়ে তুলবে কত? প্রায় 600 একরের ওপর জায়গা নিয়ে। তার জন্য গ্লোবাল টেন্ডার ডেকেছিল। সেই টেন্ডার ডাকার পরে সরকার পাল্টে যায়, আবার নতুন সরকার আসে। এটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থাকে দিয়ে সেই নির্বাচিত করা হয়েছিল টেন্ডারের ভিত্তিতে, তারা ওই শহরটা করবে। তারপরে বিজেপির সরকার আসে মহারাষ্ট্রে, তারা আগে টেন্ডার বাতিল করে দিয়ে গৌতম আদানির একটা রিয়েল এস্টেট সংস্থা, তার হাতে ওই শহর তুলে দেওয়ার পরিকল্পনা করে। এবং ওখান থেকে যাদের পুনর্বাসিত করা হবে, কোথায় করা হবে না, মুম্বাইয়ের যে ডাম্পিং এরিয়া রয়েছে সেই ডাম্পিং এরিয়াতে, ওই প্রায় 200 একরের ওপর জায়গায় ওই শহর গড়ে উঠবে। সেই ডাম্পিং এরিয়াতে ওই মানুষগুলোকে নিয়ে যাওয়া হবে, পুনর্বাসন দেওয়া হবে। অত্যন্ত দূষিত এলাকা, যেখানে যে টিউবওয়েল করা হয়েছে, এর আগেও কিছু মানুষকে ওখানে পাঠানো হয়েছে। তাদের বেঁচে থাকার গড় বয়স পাওয়া যাচ্ছে 40। মানে ভারতবর্ষের যে গড় আয়ু, সেই গড় আয়ু হচ্ছে প্রায় 25-30 বছর কম মানুষের গড় আয়ু। ধারাবি বস্তি
সম্পর্কে যারা জানেন তারাও জানেন যে ধারাবি বস্তি কি ভয়ঙ্কর খারাপ দূষিত এরিয়া। সরকারের সেখানকার মানুষ নিয়ে কোনো পরিকল্পনা নেই। এই তো ভারতবর্ষ, ভারতবর্ষের এই নগ্নতা। আজকে আবার একটা খবর শুনলাম, তাহলে যেটা দাঁড়ালো যে সরকার মনে করলেই জনগণ নাকি সেই সরকারের মালিক, অথচ সরকার যাদের দেয়া ডোনেশনে এই সরকারে এসেছে যে রাজনৈতিক দল, এই গৌতম আদানি, এই যে কর্পোরেটগুলো আছে, আম্বানি, আদানি, আরও সব টাটা, এদের টাকা পয়সায় যেহেতু তাদের দলের তহবিল স্ফীত হয়েছে, এরা তাদের হাতে তুলে দেবে শহরাঞ্চলকে, দেশের মাটিকে, দেশের খনি টনি এ সমস্ত তো দিচ্ছেই, জল জমি জঙ্গল, বিমানবন্দর, রেলবন্দর, রেল স্টেশন, সমুদ্র বন্দর, সামুদ্রিক বন্দর, নদীর ইজারা সবই তুলে দিচ্ছে। সঙ্গে সঙ্গে মানুষকে উচ্ছেদ করে তার জায়গাও তুলে দেবে। এটা গণতন্ত্র, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। যে গণতান্ত্রিক রাষ্ট্র রংরুট লেফটিস্টদের নির্মূল করার জন্য ডেট ঠিক করে দিতে পারে 31শে মার্চ 2026, তারা মানুষের সুস্থ জীবনযাপনের জন্য একটা মেয়াদ ঠিক করতে পারে না যে এত এই সালের মধ্যে এখানকার এই যে মানুষগুলো, ধারাবি বস্তির মানুষ হোক বা বিভিন্ন বড় বড় শহরের বস্তির মানুষ হোক, তাদের একটা সুস্থ নগর পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হবে। প্রত্যেক বছর তো লাখো কোটি টাকা, লক্ষ কোটি টাকা কর ছাড় সহ বিভিন্ন সুযোগ সুবিধা এই কর্পোরেটগুলোকে দেওয়া হয়। এদের সম্পদ করের পরিমাণ ক্রমশ হ্রাস হয়েছে। আর যন্ত্রণা, দুর্বিষহ জীবনযাপন সাধারণ মানুষের উপর নেমে আসছে। পাটনার ঘটনা, ধারাবির ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের দেশের শাসক শ্রেণীকে আমরা যে বলি, বর্তমান যে শাসক শ্রেণী, এরা যে ফ্যাসিস্ট, এরা যে কর্পোরেটদের অ্যাকচুয়ালি কর্পোরেটদের চাকর বাকর হিসেবে কাজ করছে, এই ঘটনা থেকে প্রমাণিত। আর একটা ভিডিও দেখতে পাচ্ছি, রিল আসছে, ভেসে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে এই রংরুটের যে লেফটিস্টরা, এরা খুব জঘন্যতম পথ অবলম্বন করেছে। এই সন্ত্রাসের মধ্য দিয়ে দেশ মুক্ত হবে, এসব খোয়াব দেখে এক ধরনের বামপন্থীরা। আমি তো তার সঙ্গে ব্যক্তিগতভাবে আদৌ একমত নই। এরা স্কুল গুঁড়িয়ে দিয়েছে, টিচারদের খুন করেছে। এভাবে জল জঙ্গল জমি অধিকার প্রতিষ্ঠা করা যায় না। রাষ্ট্রের সঙ্গে এই লড়াইটাও সম্ভব না জনগণকে সংগঠিত না করে। যাই হোক না কেন, যাই হোক, এদের এই পথের তীব্র নিন্দা করার সঙ্গে সঙ্গে এটা বলি, সেখানে এই গ্রামের মানুষের মধ্যে এদের একটা ভিত রয়েছে, বিরোধী মানুষও রয়েছে, আবার একটা ভিতও রয়েছে। তাই এখানে দেখা যাচ্ছে যে বুলডোজার দিয়ে স্মারকগুলো ধ্বংস করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। আমরা অপেক্ষা করছি, আমরা একটা খবর তো আছেই, বাতাসে ভাসছে যে 31শে মার্চ এই জন্যই অমিত শাহ দিন ঠিক করেছে, কারণ মে মাসে 26 মে মাসে এই বস্তারের বিভিন্ন বিস্তীর্ণ এলাকার যে খনিজ সম্পদ আছে সেগুলো কর্পোরেটদের হাতে সরকার তুলে দেবে বিকাশের নাম করে। ঝাড়খণ্ডের যদুগোড়ার অভিজ্ঞতা তো আমাদের আছে। ওখানকার মানুষ মানে চিকিৎসার অযোগ্য অসুখে ভুগছে তেজস্ক্রিয়তার প্রভাবে। আর সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে বলে যাচ্ছে যে এটা চরম মিথ্যাচার, না ওখানকার মানুষ ভালো আছে। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত যদুগোড়ার ওই যে ইউরেনিয়াম খনি এলাকা বা তেজস্ক্রিয় পদার্থের খনি এলাকা, ওখানকার মানুষের জীবনমান কোন পর্যায়ে পৌঁছেছে। যাই হোক, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, দেখলাম আজকের অনলাইন আনন্দবাজার একটা নিউজ করেছে, ফেসবুকে দেখলাম যে মোদি বিরোধীদের পার্লামেন্টে বলেছেন এটা নাটক করার জায়গা নয়। গুগল সার্চ করলে মোদির কত বহুরূপী সাজ পোশাকের ছবি আমরা দেখতে পাবো। এই মোদি ক্যামেরাম্যানকে নিয়ে গিয়ে কেদারনাথ গুহায়
ক্যামেরার দিকে মুখ করে চোখ বন্ধ করে ধ্যান করছেন, তারপর সেই ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। মোদি সমুদ্রের তীরে কালো পোশাক পরে কাঁধে ব্যাগ নিয়ে প্লাস্টিক কুড়োচ্ছেন নির্মল ভারত গড়ে তোলবার জন্য, ছড়িয়ে দেওয়া হয়েছে। মোদি এই যে যারা অত্যন্ত অসামাজিক কাজকর্মে যুক্ত, ওই যে রাম রহিম বাবা, সদ্গুরু, রামদেব, এরকম অসংখ্য যারা ধর্ম বেঁচে খায় এবং অসংখ্য অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে মেলামেশা করছেন। এসব ছবিগুলো তো আছে। মোদির নাটকবাজি তো আমরা জানি। প্রধানমন্ত্রী হওয়ার আগে এই মোদিই তো বলেছিলেন যে গুড তালিবান ব্যাড তালিবান নয়, আতঙ্কবাদকে সরাও। এখন ওই তালিবানের সঙ্গে মোদি সরকারের নাকি বন্ধুত্ব গড়ে উঠছে। এই মোদি তো বলেছিলেন যে আমাকে ক্ষমতা দাও, আমি পেট্রোলের দাম কমিয়ে দেব, এর ভারতীয় মুদ্রার যে অবনতি ঘটছে এটা আমি ঠেকিয়ে দেব। কি করেছেন? আর সেই মোদি পার্লামেন্টে দাঁড়িয়ে 20,000 টাকার প্যালেস তৈরি করেছেন, যে নিজের শাসনকালে একটা প্যালেস তৈরি করলাম, পার্লামেন্ট। তাও সেই পার্লামেন্ট মোদি উদ্বোধন করলেন, রাষ্ট্রপতিকে ডাকলেন না। রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতিকে না ডেকে মোদি উদ্বোধন করলেন সেই পার্লামেন্টের। মোদি দাঁড়িয়ে মোদি বিরোধীদের বলছেন নাটকবাজি করবেন না। আমরা তো ভারতবর্ষের প্রথম একজন প্রধানমন্ত্রী দেখেছি যার নাটকবাজির শেষ নেই, যিনি নিজেকে বলেছেন যে অবতার, নন বায়োলজিক্যাল পার্সন। সংসদটাকে কি অবস্থায় নিয়ে গেছেন, কাদের নির্বাচিত করেছেন বিজেপির এমপি হিসাবে, ভুরি ভুরি অভিযোগ তাদের বিরুদ্ধে। সারা দেশে একটা হিংসা, মানুষের মধ্যে একটা হিংসার বাতাবরণ তৈরি করেছেন। অত্যন্ত বলতে ঘৃণা লাগে এমন সমস্ত বক্তব্য রেখেছেন বিভিন্ন জনসভায় গিয়ে। তিনি আজকে পার্লামেন্টে নাকি বলেছেন যে পার্লামেন্টে নাটক করার জায়গা নয়। যাই হোক, এটা ফ্যাসিস্ট সরকার ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত হয়েছে। জানি না এই রাহু গ্রাস থেকে ভারতবর্ষ কবে মুক্ত হবে। রাহু বলে কিছু নেই, যদিও ইতিহাসে দেখা গেছে তো এই ধরনের শাসক শ্রেণী আসে, মানুষের অর্থনৈতিক অবস্থা যখন খুব খারাপ হয়, মানুষকে কোণঠাসা করে কর্পোরেট পুঁজির টাকায়, একচেটিয়া পুঁজি টাকায় যারা পাহারাদার, এই কর্পোরেটরা সেই শক্তিকে ক্ষমতায় বসায় নিজেদের স্বার্থে। ভারতবর্ষে সেরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এর জন্য অবশ্য কংগ্রেস দায়ী, কারণ কংগ্রেসই রেড কার্পেট, লাল কার্পেট পেতে দিয়েছে বিজেপিকে আসার জন্য। মনমোহন সিংয়ের দ্বিতীয় ইউপিএ সরকার, আমরা জানি তো কী করেছে। অপদার্থতার শেষ নেই। মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করেন। আজকে বিজেপির যারা সব বড় বড় তাবড় নেতা, ওই যে আসামে যে দাপিয়ে বেড়াচ্ছে, কংগ্রেসের নেতা ছিল। ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কংগ্রেসকে ভেঙেই বিজেপি নিজের দলটাকে বাড়িয়েছে। তা এই শাসনকালের কবে শেষ হবে আমি জানি না। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আইন আসছে, শ্রমকোড চালু হয়েছে 4টে, 4 লেবার কোড। মালিকদের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। ট্রেড ইউনিয়নের গলা টিপে ধরার ব্যবস্থা হয়েছে। আর পশ্চিমবঙ্গে যে হচ্ছে সবচেয়ে দুর্নীতির কারিগর, সেই শুভেন্দু অধিকারী হচ্ছে বিরোধী দলের নেতা। যে কী পরিমাণ গট-আপ গেম ভবিষ্যতে প্রকাশ পাবে। তা এগুলো জাতীয় স্তরের সংবাদ আর কি। আর একটা লম্পজম্প দেখছিলাম, ওই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ফেসবুকে পোস্ট করেছেন 8% জিডিপি গ্রোথ। আর আন্তর্জাতিক মহল বলছে
বড় বড় অর্থনীতিবিদরা বলছে যে এটা একটা কারচুপি হয়েছে, তথ্যের জালিয়াতি, অর্থনৈতিক তথ্যের জালিয়াতিতে ভারতবর্ষের জিডিপি গ্রোথকে বড় করে দেখানো হচ্ছে। এবং IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা এই তথ্যের যে কারচুপি, অস্বচ্ছতা, সে কারণে ভারতবর্ষকে সি গ্রেড দিয়েছে। কারো কাছে আর বিশ্বাসযোগ্য নয়। আর আন্তর্জাতিক ক্ষেত্রে তো আমাদের ভারতবর্ষকে সকলে দুঃসাহী করছে। কেবলমাত্র মোদি ভক্তরা, ওই মিডিয়া, যে মিডিয়া আদানিরা কিনেছে, আম্বানিরা কিনে রেখে দিয়েছে, এদের মিডিয়ার পার্সনরা মোদিকে বিশ্বগুরু বানাচ্ছে। একটা ব্যঙ্গাত্মক দেখছিলাম, মানে মজা করে আর কি, রাজনৈতিক মজা, পলিটিক্যাল স্যাটায়ার। সেটা হচ্ছে জেলা কালেক্টররা, ডিএমরা, IAS, একটা জেলা চালাতে গেলে IAS দরকার হয়, আর আমাদের দেশ চালাচ্ছেন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স স্নাতক এক ব্যক্তি, যিনি কাগজ দেখাতে রাজি নন, তার শিক্ষাগত যোগ্যতার কাগজ। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি জোয়েল সিংয়েরও শুনেছি খুব উচ্চ শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু মানুষগুলো সৎ ছিল, ভালো ছিল। বাস্তব মানুষের জীবনযাত্রা, ভারতীয় সংস্কৃতি, এ সম্পর্কে প্রগাঢ় শ্রদ্ধা ছিল। ইতিহাস, ঐতিহাসিক নিয়তি এটা, এবং খুব স্বাভাবিক, কারণ কর্পোরেটরা যাকে নিজের পুঁজির পাহারাদার হিসেবে নিয়োগ করবে, সে তো সেই ধরনেরই লোক হবে। মোদি হচ্ছেন সেই ধরনের লোক। আর মোদির যে ডান হাত অমিত শাহ, না অমিত শাহের ডান হাত মোদি, যাই হোক, এই দুটোর একটা হবে। অমিত শাহ, ইতিমধ্যে সকলেই জানেন যে অমিত শাহর ছেলে জয় শাহ, অমিত শাহর ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তার সম্পত্তি প্রায় 1600 গুণ বৃদ্ধি পেয়েছিল। এবং এইটা নিয়ে সংবাদ করার জন্য কয়েকজন বিখ্যাত সাংবাদিক ভারতবর্ষে, তারা একটা বড় নাম করা খবরের কাগজ থেকে প্রায় বহিষ্কৃতই হয়েছিলেন, ছেড়ে চলে আসতে হয়েছিল। সংবাদপত্র তাদের রাখেনি, নাম করা সাংবাদিক তারা, সকলেই জানেন নামগুলো। আর আমরা এখন কি দেখলাম, নীতিন গডকরি, বিজেপির নেতা, তার পুত্র ভারতবর্ষের ইথানলের একচেটিয়া কারবারের মালিক। সরকার সিদ্ধান্ত নিয়েছে 1 লিটার পেট্রোলে 800 মিলিলিটার পেট্রোল থাকবে, আর 200 ml ইথানল যোগ হবে, আর সেটা 1 লিটার পেট্রোল হিসেবেই বিক্রি হবে। আর এই ইথানলটা, এই যে 20% ইথানলটা যোগ হচ্ছে, ইথানলের আখ থেকে ইথানল তৈরি হচ্ছে। এর একচেটিয়া কারবার হচ্ছে নীতিন গডকরির ছেলে। খুব মজার ব্যাপার, তাই না? এরকম অনেক বিষয় সামনে এসে পড়ছে। এই কদাকার চেহারাটা ঢাকা পড়ে রয়েছে, এই কদাকার চেহারাটা প্রকাশ পাচ্ছে স্বাধীন সংবাদ মাধ্যম যারা চালাচ্ছেন, বিভিন্ন ইউটিউবার, অত্যন্ত শক্তিশালী, স্পষ্টচেতা। পশ্চিমবাংলায় তো নেই, বাঙালির মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে, সরীসৃপের জাতে পরিণত হয়েছে বাঙালি সাংবাদিকরা। কয়েকজন আছেন, বর্ষিয়ান সাংবাদিক আছেন। আমি একজন বর্ষিয়ান সাংবাদিকের ফলো করি, ইউটিউব চ্যানেল ফলো করি, তা তিনি আছেন। কিন্তু নয়া প্রজন্মের যারা সাংবাদিকতা করছেন, স্বাধীন এই ইউটিউব চ্যানেল যারা খুলে বসে রয়েছেন, আমার মনে হচ্ছে না যে ভারতের অন্যান্য অংশে, আমি দেখে মানে বিস্ময়ে হতবাক হয়ে গেছি, বিহার, উত্তরপ্রদেশ, আন্ধ্রা, উড়িষ্যা, কম বয়সী ছেলেমেয়েরা যে ধরনের স্বাধীন সংবাদ মাধ্যম তৈরি করেছে, পশ্চিমবঙ্গে তো ভাবতেই পারছি না, আমি কোনো বাঙালি ছেলেমেয়েকে দেখতেই পাচ্ছি না তার আশেপাশে।
অবস্থাটা খুব খারাপ, কিন্তু ভরসা রাখি। আমি হতাশ নই, হতাশাবাদীও নই। আমি মনে করি না এটা দীর্ঘমেয়াদী চলতে পারে। মানে পরাজয় অবশ্যম্ভাবী, এর পতন অবশ্যম্ভাবী। তবে কতদিনে সেটা তো বলা মুশকিল, বলা সম্ভব না। যাই হোক, এটুকুই বলার ছিল। সরকারের মালিক জনগণ, আর সেই মালিকের ঘরদোর ভেঙে দিচ্ছে, তাকে উচ্ছেদ করছে সরকার। পৃথিবীর নাকি অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক দেশ। আমরা সকলেই দেখতে থাকি এখন এই গণতন্ত্র কত দূর হেঁটে চলে।